আজকের আলোচনার বিষয় জীবদেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের শিরা উপশিরায় অবিরাম বয়ে চলেছে। ঠিক। আমরা রক্তের গঠন নিয়ে কথা বলবো, বিশেষ করে এর একটি ক্ষুদ্র কিন্তু অপরিহার্য কণিকা নিয়ে, যা ছাড়া আমাদের জীবনধারণ প্রায় অসম্ভব। হ্যাঁ, আমরা আজকে অষ্টম শ্রেণীর পাঠ্যক্রমের উপর ভিত্তি করে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেলস নিয়ে একটা গভীর বিশ্লেষণ করব। মানে এর গঠন, কাজ আর কেন এটা জীবদেহের জন্য এতখানি গুরুত্বপূর্ণ। সেসব দিকগুলো আমরা খতিয়ে দেখব। একদম। আমাদের আলোচনার মূল লক্ষ্য থাকবে বিষয়টা সহজভাবে বোঝা এবং ধরুন পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় তথ্যগুলো গুছিয়ে নেওয়া। ঠিক তাই। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমে যদি আমরা একদম গোড়া থেকে শুরু করি, রক্তকণিকা মূলত কত প্রকারের হয়? দেখুন, রক্তকণিকা প্রধানত ৩ প্রকারের: লোহিত রক্তকণিকা বা আরবিসি, শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি, আর অণুচক্রিকা মানে প্লেটলেটস। প্রত্যেকটার কাজ তো আলাদা, তাই না? হ্যাঁ, প্রত্যেকটির কাজ আলাদা, কিন্তু আজ আমাদের মূল কেন্দ্রবিন্দু হবে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার কথা বললে চোখের সামনে একটা লাল রঙের ছবি ভেসে ওঠে, কিন্তু এর আসল আকৃতিটা ঠিক কেমন? পাঠ্য বইয়ের ছবিতে তো এটিতে গোল চাকতির মতো দেখায়। একদম ঠিক ধরেছেন। লোহিত রক্তকণিকার আকৃতি গোলাকার, কিন্তু সাধারণ গোলকের মতো নয়। ও, এটি দুই পাশ থেকে চ্যাপ্টা, অনেকটা চাকতির মতো। বিজ্ঞানের ভাষায় এই আকৃতিকে বলা হয় দ্বি অবতল বা বাইকনকেভ। দ্বি অবতল। এখানে এসেই বিষয়টা বেশ ইন্টারেস্টিং হয়ে উঠছে। এই বিশেষ আকৃতির কি কোনো কারণ বা কোনো সুবিধা আছে? অবশ্যই আছে। এর কার্যকারিতার পেছনে এই আকৃতির একটা বিশাল ভূমিকা রয়েছে। তাইটা কি? হ্যাঁ, দ্বি অবতল হওয়ার কারণে লোহিত রক্তকণিকার সারফেস এরিয়া মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল অনেক বেড়ে যায়। ও আচ্ছা, সারফেস এরিয়া বেড়ে যায়। আর তার ফলে এটা অনেক বেশি পরিমাণ অক্সিজেনের সংস্পর্শে আসতে পারে। আর তাকে ধরে রাখতে পারে, তাই তো? একদম। তাকে আঁকড়ে ধরতে পারে। তার মানে ক্ষেত্রফল বেশি হওয়ায় বেশি অক্সিজেন পরিবহন করতে পারে। আর কোনো সুবিধা? হ্যাঁ, আরও একটা খুব গুরুত্বপূর্ণ সুবিধা আছে। কি সেটা? এই চাকতির মতো এবং নমনীয় আকৃতির জন্যে লোহিত রক্তকণিকা খুব সরু বা সূক্ষ্ম রক্তনালীর মধ্যে দিয়েও সহজে যাতায়াত করতে পারে। সরু জায়গার মধ্যে দিয়েও চলে যেতে পারে। হ্যাঁ, প্রয়োজন হলে এটি নিজের আকার কিছুটা পরিবর্তন করে মুচড়ে গিয়েও সরু পথ দিয়েও গলে যেতে পারে। তাহলে বোঝা যাচ্ছে এর প্রধান কাজ হল অক্সিজেন পরিবহন করা। এই কাজটি এটি কিভাবে করে? এর ভেতরে এমন কি বিশেষ উপাদান থাকে? এর প্রধান কাজই হল শ্বাসবায়ু অক্সিজেন পরিবহন করা। আচ্ছা। আর এই কাজটি করার জন্যে এর মধ্যে হিমোগ্লোবিন নামে একটা শ্বাসরঞ্জক পদার্থ থাকে। হিমোগ্লোবিন? হ্যাঁ, এই হিমোগ্লোবিনই ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে দেহের প্রত্যেকটা কোষে পৌঁছে দেয়। আর একটা মজার বিষয় হল, কি? এই হিমোগ্লোবিনের উপস্থিতির কারণেই কিন্তু রক্তের রং লাল হয়। আচ্ছা, তাহলে হিমোগ্লোবিনই হলো আসল নায়ক। অক্সিজেন পরিবহন ছাড়া কি এর আর কোনো কাজ আছে? হ্যাঁ, আছে তো। অক্সিজেন পৌঁছে দেওয়ার পাশাপাশি এটা কলাকোষে শ্বসনের ফলে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয় সেটা সংগ্রহ করে ফুসফুসে ফিরিয়ে আনতেও সাহায্য করে। ওয়াও! এছাড়া খাদ্যের সারাংশ বা পুষ্টিরস দেহের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এর একটা ভূমিকা রয়েছে। আমরা তো জানি যে কোষের একটি অপরিহার্য অংশ হল নিউক্লিয়াস, যাকে কোষের মস্তিষ্ক বলা হয়। তাহলে লোহিত রক্তকণিকার মধ্যেও নিশ্চয়ই নিউক্লিয়াস থাকে? এখানেই লোহিত রক্তকণিকার সবচেয়ে বড় ব্যতিক্রম এবং বিশেষত্ব। পরিণত স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না। কি বলছেন? নিউক্লিয়াসই থাকে না? না, শুধু তাই নয়, এতে মাইটোকন্ড্রিয়াও অনুপস্থিত। নিউক্লিয়াস ও মাইটোকন্ড্রিয়া নেই? এটা তো খুবই অবাক করার মতো তথ্য। কিন্তু কেন? কোষের মস্তিষ্ক ছাড়া এটা কাজ করে কিভাবে? আসলে এটা একটা অত্যন্ত বুদ্ধিদীপ্ত প্রাকৃতিক অভিযোজন। অভিযোজন? হ্যাঁ, নিউক্লিয়াস না থাকার ফলে কোষের ভেতরে প্রায় পুরোটাই ফাঁকা জায়গা তৈরি হয়, তাই না? হ্যাঁ, তা তো হয়। আর সেই ফাঁকা জায়গায় সর্বোচ্চ পরিমাণ হিমোগ্লোবিন ভর্তি করা যায়। ও, এই ব্যাপার। অর্থাৎ এর মূল কাজ অক্সিজেন পরিবহন। সেই কাজটিকে আরও নিখুঁতভাবে করার জন্যই এটি তার নিউক্লিয়াসকে ত্যাগ করে। আমরা শুরুতে ৩ ধরনের রক্তকণিকার কথা জেনেছিলাম। তার মধ্যে শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি অন্যতম। লোহিত রক্তকণিকার সাথে এর মূল পার্থক্যগুলো কি কি?
এদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে যা পরীক্ষার জন্য জেনে রাখাটা খুব দরকার। আচ্ছা। যেমন ধরুন আকৃতি। লোহিত রক্তকণিকার আকৃতি নির্দিষ্ট, মানে দ্বি-অবতল, কিন্তু শ্বেত রক্তকণিকার কোনো নির্দিষ্ট আকার নেই। আকার নেই? না, এটা অ্যামিবার মতো নিজের আকৃতি পরিবর্তন করতে পারে। ইন্টারেস্টিং। দ্বিতীয় পার্থক্যটা হলো নিউক্লিয়াস, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম। হ্যাঁ, পরিণত লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না, ঠিক। কিন্তু শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস উপস্থিত। আচ্ছা। এরপর আসে রঞ্জক পদার্থ। লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকায় এটি লাল। আর শ্বেত রক্তকণিকা? শ্বেত রক্তকণিকায় কোনো রঞ্জক পদার্থ নেই, তাই এটি বর্ণহীন বা সাদা। আর কাজ তো নিশ্চয়ই আলাদা। কাজ তো সম্পূর্ণ ভিন্ন। লোহিত রক্তকণিকার প্রধান কাজ অক্সিজেন পরিবহন করা, আর শ্বেত রক্তকণিকার প্রধান কাজ হল রোগ জীবাণু ধ্বংস করে দেহকে সুরক্ষা দেওয়া। একজন ডেলিভারি বয় তো অন্যজন সৈনিক। তাহলে আজকের আলোচনা থেকে আমরা লোহিত রক্তকণিকা সম্পর্কে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম। হ্যাঁ, অবশ্যই। এর দ্বি-অবতল আকৃতি, হিমোগ্লোবিনের সাহায্যে অক্সিজেন পরিবহন এবং নিউক্লিয়াসবিহীন গঠন, এই বৈশিষ্ট্যগুলোই একে জীবদেহের জন্য অপরিহার্য করে তুলেছে। একদম। এর গঠনটাই যেন এর কাজকে মাথায় রেখে তৈরি করা হয়েছে, সর্বোচ্চ দক্ষতার জন্য। আজকের আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। অবশ্যই। একটি কোষের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল তার নিউক্লিয়াস এবং মাইটোকন্ড্রিয়া, যা তাকে শক্তি যোগায় ও নিয়ন্ত্রণ করে। ঠিক। যেহেতু পরিণত লোহিত রক্তকণিকায় এই দুটি অঙ্গাণুই অনুপস্থিত, তাহলে প্রশ্নটা হল, প্রশ্নটা হলো, আমরা কি একে অন্যান্য জীবিত কোষের মতো একটি সম্পূর্ণ কোষ বলতে পারি? নাকি এটা কেবলই অক্সিজেন পরিবহনের জন্য বিশেষভাবে তৈরি একটি বাহক? ঠিক। এটা কি একটা স্বতন্ত্র জীবন্ত কোষ, নাকি সিস্টেমের একটা যন্ত্রাংশ মাত্র? ব্যাপারটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে।